আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। যারা এই ভিডিওটা দেখছো এখন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। থাকবে না মানে একদমই ক্লিয়ার হয়ে যাবে। এতটুক ভরসা বা বিশ্বাস নিয়ে এই ভিডিওটা কমপ্লিট করতে পারো। আর এই ভিডিও শেষে একটা বোর্ডের কোশ্চেন আমি সলভ করে দেখাবো, যে আমি যা যা বলেছি সেগুলোর সাথে মিল রেখে বা সেগুলোর সাথে মিলিয়ে তুমি বোর্ড প্রশ্নটা সলভ করতে পারো কি পারো না। যাদের গ্রামার বা ইংরেজির বেসিক একদম দুর্বল তারাও তোমরা খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব কী করতে পারবা, সলভ করতে পারবা। বা অ্যাট লিস্ট যারা হচ্ছে একেবারেই দুর্বল তারা অ্যাট লিস্ট 5-এর মধ্যে 4 পাবা ইনশাল্লাহ। আর যারা মোটামুটি প্র্যাকটিস করবা, ভালো করবা, তারা ইনশাল্লাহ 5-এ 5ই পাবা। সো বেশি কথা না বলে সরাসরি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। যেমন প্রথমে আমাদেরকে জানতে হবে ভার্বের আসলে কতগুলো ফর্ম হয়, অর্থাৎ ভার্বকে কতগুলো অবস্থায় আমরা পাই। যেমন ইন জেনারেলি ভার্বকে আমরা 4টা অবস্থায় পাই। যেমন এখানে যদি আমি লিখি, একটা হচ্ছে কি ভার্ব অন, একটা ফর্ম কি ভার্ব অন, এটা হলো আমাদের ফার্স্ট ফর্ম বা এটা হলো বেস ফর্ম। আর এরপরে হলো ভার্বের কোন ফর্মে আমরা পাই ভার্বকে, সেটা হলো পাস্ট ফর্ম, এটাকে আমরা বলি V2। এরপরে ভার্বকে আমরা কোন ফর্মে পাই, পাস্ট পার্টিসিপাল ফর্মে, যে V3। এরপরে হচ্ছে আমরা আরেকটা ফর্মে পাই, সেটা হলো ভার্বের সাথে কি হইতে পারে, ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হইতে পারে। অর্থাৎ নর্মালি আমরা এই 4টা ফর্মে হচ্ছে ভার্বকে পাই। আর এছাড়াও ভার্বের একটা তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখবা, এটা ভার্বের ফর্ম বললে ভুল হবে, যে অনেক সময় দেখবা যে এরকম এখানে নিচে দেখা এরকম শূন্যস্থান দিয়ে ব্র্যাকেটে লেখা আছে বি ভার্ব বা বি লেখা আছে। তাই সেই ক্ষেত্রে তুমি বি ভার্ব বা বি বলতে কি বুঝবা সেটা নিয়ে আমি লাস্টে হচ্ছে আলোচনা করব। তাহলে এটা আমি শর্টকাটে লিখতেছি, এটা হলো কি বি ভার্ব। তাহলে ইন জেনারেল আমি আজকের এই ভিডিওতে কয় প্রকার ভার্ব নিয়ে হচ্ছে ইন ডেপথ আলোচনা করব। এই 5 প্রকার ভার্ব নিয়ে, একটা হলো প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল, এটা হলো ভার্বের আইএনজি, আর হচ্ছে বি ভার্ব। এই 5 প্রকার ভার্ব সম্পর্কে জানলেই তোমরা হচ্ছে যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের প্রবলেম সলভ করতে পারবা। তাহলে এখন আমি প্রথমটা নিয়ে যদি আলোচনা করি, প্রথমটা হচ্ছে এখানে আমি লিখি ভি অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমি শর্টকাটে লিখলাম ভি অন। আচ্ছা, ভি অন দ্বারা কি বোঝাইতেছে, এটা হলো যদি বর্তমানের ঘটনা বোঝাতে, কি বর্তমানের ঘটনা। বর্তমানের ঘটনা কিভাবে বুঝবা যেটা বর্তমানের ঘটনা বোঝাচ্ছে, কিছু হচ্ছে আইডেন্টিফায়ার আছে, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝবা যে এগুলো দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে, বর্তমানের ঘটনা বোঝাচ্ছে। যেমন আমি এখানে কয়েকটা লিখে রাখি, যেমন অনেক সময় থাকতে পারে জেনারেলি, GNERALLY, জেনারেলি, তারপরে হচ্ছে ইউজুয়ালি, তারপরে অলওয়েজ, বা আরও আছে যেমন নর্মালি, তারপরে হচ্ছে রেগুলারলি, ডেইলি, এই জাতীয় কিছু আইডেন্টিফায়ার আছে। এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝবা যে এটা কি বর্তমানের ঘটনা বোঝাচ্ছে। সেক্ষেত্রে ভার্বের কি হবে, ভি অন হবে। এখন এটাও তো আমাদের একটা বেসিক আলোচনা। এখন যদি ডেপথে যাই, এটা ডেপথে যাই, যেমন 1 নাম্বার যে রুলটা, এটা যদি আমি বলি যে বাক্যের মধ্যে যদি দেখো যে টু আছে, কি আছে, টু আছে, এরপর শূন্যস্থান দেওয়া আছে, তাহলে এরপর ভার্বটা কি হবে, মনে রাখবো অলওয়েজ টু এর পরে ভার্বটা কি হয়, বেস ফর্ম হয়, টু প্লাস ভি ওয়ান, এটা ভালো করে মাথায় গেঁথে নাও। টু এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তবে এর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো যে 2টা ভার্ব আছে, এটা একটু মনে রাখবা, উইথ এ ভিউ টু আর হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই 2টা ভার্ব, লুক ফরওয়ার্ড টু, এই 2টা ভার্বকে একটু স্পেশালভাবে মনে রাখবা, উইথ এ ভিউ টু আর হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই দুইজনের পরে কি হয়, ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে হচ্ছে আইএনজি হয়। আচ্ছা, তাহলে এটাকে যদি আরেকবার বলি, নর্মালি টু প্লাস কি হয়, টু প্লাস ভি অন হয়। অর্থাৎ মানে টু এর পর ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। অর্থাৎ বাক্যের মধ্যে যদি টু থাকে তারপরে যদি শূন্যস্থানে ভার্বটা বসাতে বলে তাহলে হচ্ছে একদম কোনো অর্থ বোঝার দরকার নেই, ডিরেক্ট তুমি কি বসাই দিবা, ভার্বের বেস ফর্ম বসাই দিবা। আর যদি দেখো যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটাকে যদি দেখতে পাও তাহলে এরপরে ভার্বের সাথে কি যুক্ত করে দিবা, আইএনজি যুক্ত করে দিবা। এই দুইটা হচ্ছে কি ব্যতিক্রম, এটা টু এর ব্যতিক্রম একটা নিয়ম হিসেবে মনে রাখতে পারো। তাহলে এই হলো আমাদের ফার্স্ট নিয়ম, ভার্বের বেস ফর্ম নিয়ে বা প্রেজেন্ট ফর্ম নিয়ে যেটা আলোচনা, সেটা হলো আমাদের প্রথম, এটা একটু মার্ক করি, এটা হলো আমাদের প্রথম যে আলোচনা,
প্রথম নিয়ম বলতে পারো। এরপর তোমরা যদি মডাল ভার্ব দেখো, MODL মডাল ভার্ব, এরপর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। এখন মডাল ভার্ব কোনগুলো? যারা এইচএসসিতে পড়তেছো আশা করছি মডাল ভার্ব তোমরা সবাই চেনো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। তারপরে আমি লাস্টে এগুলো আমি লিখে দিব তোমাদের সুবিধার্থে, যারা একেবারে দুর্বল তাদের জন্য। আচ্ছা দেখো, মডালের পর অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এটা আমরা ইন জেনারেল জানি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবা সেটা হলো মডাল প্লাস বি প্লাস V3, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3 নম্বর এটা। আচ্ছা এই দুটো একটু আমি ভালো করে বলি। যেমন ধরো এরকম দেওয়া আছে, আমি দুটো উদাহরণ দিলাম, দেখি তোমরা পারো কিনা। উই ক্যান, এখানে আমি দিলাম প্লে ক্রিকেট। এরপর দেওয়া আছে ধরো এরকম কিছু দেওয়া আছে, প্রবলেম শুড, এটা হলো প্লেটা ব্র্যাকেটে দেওয়া আছে, এখানে ধরো এলিমিনেট দেওয়া আছে। আচ্ছা এটুকুই রাখলাম আমি। আচ্ছা দেখো দুইটা উদাহরণ আছে, যে উই ক্যান ব্র্যাকেটে দিছি প্লে, আর পরটা দিছি প্রবলেম শুড ড্যাশ এলিমিনেট। দেখো আমি বললাম যে মডেলের পর কি হয়, মডেলের পর একবার হচ্ছে বললাম বেস ফর্ম বা V1, আর একবার বললাম বি দিয়ে এটাকে কি করতে হবে, V3 করতে হবে। তাহলে এখন বুঝবা কিভাবে যে কোথায় কোনটা হবে? স্টুডেন্টরা এইখানে এই ভুলটাই করে, যে ক্লিয়ারলি বুঝতে পারে না যে কোথায় হবে হচ্ছে তোমার V1 আর কোথায় হবে হচ্ছে B প্লাস V3। এটাকে যদি আমি ক্লিয়ার করি, দেখো এখানে আমাদের ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা তো ভার্ব প্লে, এখানে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এলিমিনেট, এটাও কিন্তু ভার্ব। তাহলে এখন এই ভার্ব অর্থ কি, এই ভার্বের অর্থ কি? প্লে মানে কি? প্লে মানে হচ্ছে খেলা করা। আর এখানে এলিমিনেট মানে কি? এলিমিনেট মানে সেটাকে কি করা, বাতিল করে দেওয়া বা রিমুভ করা, সরানো, এরকম কিছু বোঝাইছে। বা এখানে আমি একটু সহজ লিখে রিমুভ দিতে পারি, তোমাদের জন্য আরও সহজ হতে পারে। আচ্ছা রিমুভ দিয়ে, এলিমিনেট অনেকের কাছে কঠিন মনে হতে পারে, একই। এলিমিনেট বা রিমুভ দুইটাই হচ্ছে ভার্ব। রিমুভ মানে কি? বাতিল করা বা এই সমস্যাটা কি করা, সমাধান করা। বা এখানে আরেকটা দিলাম সলভ দিলাম, একই কথা। তাহলে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এলিমিনেট বা রিমুভ না দিয়ে আমি কি দিলাম, সলভ দিলাম। এটা একদম কমন ভার্ব, এটা সবাই বুঝতে পারো। এখন এই দুইটা উদাহরণ দিয়ে যদি সহজ করে বোঝায় একদম সিম্পলভাবে, যেমন প্লে মানে কি? খেলা করা। এই খেলা করার কাজটা কি সাবজেক্ট করতে পারে? এখানে খেলা করার কাজটা কে করতেছে? সাবজেক্ট কি করতেছে? উই মানে কি? উই মানে আমরা কি করতে পারি? ক্রিকেট খেলতে পারি। তাহলে এই যে খেলার কাজটা কি সাবজেক্ট করতে পারে, মানে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে? ইয়েস, করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হলো মডাল প্লাস V1 এটা বসবে। কি বসবে? মডাল প্লাস V1। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? প্লেই হবে। যদি সাবজেক্ট ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে তাহলে হচ্ছে কি হবে, এই যে দ্বিতীয় রুলসটা হবে। আর এখানে দেখি প্রবলেম শুড ড্যাশ সলভ দেওয়া হচ্ছে, মনে করো এই দুইটা আমি রাখ দিলাম। সলভটা যেহেতু সহজ কমন সবাই জানে, যে প্রবলেমটা কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব নর্মালি এই সলভ, আর সাবজেক্ট হচ্ছে কি, এই যে শুডের আগ থেকে, শুডও তো ভার্ব, শুড সলভ দুইটাই ভার্ব, এই ভার্বের আগে যেটা থাকে সেটা হলো আমাদের সাবজেক্ট। তাহলে এখানে এই প্রবলেমটা হলো আমাদের কি, প্রবলেমটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে এখন এই সলভ করার কাজটা কি প্রবলেম নিজে করে নাকি অন্য কেউ করে? যেমন এটা গভর্নমেন্ট করতে পারে বা মানুষজন করবে, বা যে অথরিটি থাকবে সে হচ্ছে এই প্রবলেমটা কি করবে, সলভ করবে। তাহলে এই সলভের কাজটা সাবজেক্ট কিন্তু করতে পারতেছে না। ভালো করে একটু চিন্তা করে, এটা করতে পারতেছে কি? করতে পারতেছে না। যে প্রবলেম শুড সলভ, প্রবলেম সলভ করা উচিত বা সলভ করতে হবে। তাহলে এই সলভ করার কাজটা কি প্রবলেম নিজে করে নাকি অন্য কেউ করে? অন্য কেউ করে, অর্থাৎ সাবজেক্ট করতে পারে না। এরকম কেস যদি পাও তাহলে হবে সেটা 3 নাম্বার রুলস। তাহলে এই যে সাবজেক্টের ভার্বের কাজটা যে সাবজেক্ট করতে পারতেছে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। এটাকে কি বলা হচ্ছে? অ্যাক্টিভ। আর ভার্বের কাজটা যদি সাবজেক্ট না করতে পারে এটাকে বলা হয় কি, প্যাসিভ। আশা করছি অ্যাক্টিভ এবং প্যাসিভটা হলো ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমি শর্ট করে লিখে রাখি, ভার্বের কাজ সাবজেক্ট করতে পারবে, ভার্বের কাজ সাবজেক্ট করতে পারবে। এটা আমি এভাবে টিক দিলাম তোমাদের শর্টকাটে বোঝার জন্য। ভার্বের কাজ সাবজেক্ট করতে পারবে, আর এটার ক্ষেত্রে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, প্যাসিভ। আর এই যে এখানে যে সাবজেক্টটা হবে, এই সাবজেক্টটা ইন জেনারেল মনে রাখবা, সেটা হবে কি, বস্তুবাচক বা অপ্রাণীবাচক। কি বাচক?
বস্তুবাচক বা অপ্রাণীবাচক, সেটাকে লিখি। আচ্ছা, বস্তুবাচক বা অপ্রাণীবাচক বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি একটা উদাহরণ দিলাম, লিখলাম ইট। দেখো তো ইটটা কি, এখানে কি কোনো প্রাণ আছে? ইট মানে ইহা, এটা কি বস্তুবাচক হইতে পারে বা অপ্রাণীবাচকও হইতে পারে, অর্থাৎ এখানে কোনো প্রাণ নেই। আবার এখানে দেখো প্রবলেম, প্রবলেম কি কোনো বস্তু হইতে পারে বা অপ্রাণীবাচক, এরকম কিছু জড় পদার্থ। এক কথায় যদি বলি, এগুলো হচ্ছে নর্মালি কি হয়, জড় পদার্থ হয়। তবে এটা প্রাণীবাচক হইতে পারে, বাট এটা নর্মালি কম হয়। মানে ইন জেনারেল যদি দেখো যে এখানে জড় কোনো বস্তু আছে বা প্রাণ নাই, এরকম কোনো কিছু আছে, তাহলে মনে রাখবা যে ইন জেনারেল সেটা কি হবে, সেটা হবে প্যাসিভ। তাহলে এই পুরো স্লাইডটাকে যদি আমি সামারাইজ করি, সেটা হলো ভি অন কখন হয়? ভি অন হচ্ছে যদি দেখো যে বর্তমানের কোনো ঘটনা বর্ণনা করতেছে, কিছু আইডেন্টিফায়ার আছে, যেমন জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এগুলো হচ্ছে নর্মালি এই শব্দগুলো দ্বারা বোঝা যায় এটা হলো কিসের ঘটনা, এটা হলো বর্তমানের ঘটনা। এটা তুমি হচ্ছে ব্র্যাকেটে একটু লিখতে পারো, নোট যেখানে নোট করবা আর কি, এটা অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবা। ওই নোট খাতার এই হেডলাইনের এই পাশে এটা একটু লিখে রাখলাম। সবগুলো মুখস্থ রাখতে হবে না, এ কয়েকটা দেখলেই বুঝবা। নর্মালি লাস্টে কি থাকে দেখবা, এলয় যুক্ত থাকে। এগুলো হচ্ছে তোমার কি হয়, বর্তমানের ঘটনাকে বোঝায় আর কি। আর এই তিনটে হলো রুল, এই তিনটে একটু ভালো করে মনে রাখতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। এটাও এটাও খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তিনটা ইম্পর্টেন্ট এখানকার, এখানে আসলে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই। অর্থাৎ আমি যেগুলো পড়াবো কোনোটাই বাদ দেওয়ার মতো না। তাহলে এটা কি ছিল, টু প্লাস ভি ওয়ান, এটা হলো ভার্বের বেস ফর্মের ক্ষেত্রে টু প্লাস ভি ওয়ান হবে। আর মডাল প্লাস ভি ওয়ান, এটা যদি অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভ হয় তাহলে মডেল প্লাস বি প্লাস ভি থ্রি। আর এটা একটা ব্যতিক্রম ছিল টু এর ক্ষেত্রে, সেটা হলো উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এর পরে ভার্বের হচ্ছে কি হয়, আইএনজি হয়। আর মডাল যারা চিনবা না, এখানে মডালগুলো একটু লিখে দেই, যেমন ক্যান, কুড, তারপরে হচ্ছে মে, মাইট, তারপরে হচ্ছে শ্যাল, শুড, এরপরে উইল, উড। আচ্ছা, এখানে লিখি উইল, উড। আচ্ছা, এখানে ক্যান, কুড, এই দুটো একসাথে মনে রাখবা। ক্যান, কুড প্রথমটা হলো প্রেজেন্টের ঘটনা, মানে বর্তমানের ক্ষেত্রে বোঝায়, আর পরেরটা বোঝায় হলো অতীতের ক্ষেত্রে। ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট। তেমনি এখানেও এই যে মে, মাইট দুটাকে একসাথে পড়বা, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। শ্যাল, শুড এই দুটাকে একসাথে পড়বা, শ্যাল হলো প্রেজেন্ট, শুড হলো পাস্ট। তারপরে উইল, উড এটাকে একসাথে পড়বা, উইল হলো প্রেজেন্ট, উড হচ্ছে পাস্ট। তাহলে এই চার জোড়া ভার্বকে যদি মনে রাখো, এই চার জোড়া ভার্বই হচ্ছে মডাল ভার্ব। তাহলে আশা করি আমাদের এই প্রথম স্লাইডটা হলো তোমাদের জন্য ক্লিয়ার। এখন আমি যদি পরের পেজে যাই, এখন আমি পরের পেজে কী নিয়ে আলোচনা করব, সেটা হলো এই বাকি যে তিনটা না চারটা আছে, চারটা নিয়ে আলোচনা করব। কারণ এটা আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা ভি2 যদি দেখি, ভি2 কখন হবে, এটার ক্ষেত্রে কিছু আইডেন্টিফায়ার আছে। সেই আইডেন্টিফায়ার যদি দেখো, তাহলে হচ্ছে বুঝবা যে এটা হলো কিসের ঘটনা বর্ণনা করতেছে, অতীতের। যেমন এগুলো কি কি হয়, আইডেন্টিফায়ারগুলো কি কি, যে অনস আপন এ টাইম, তারপরে হইতে পারে হচ্ছে তোমার ইয়েস্টারডে, তারপরে লাস্ট নাইট, মানে সবগুলো লিখলাম না। যেমন অনস আপন এ টাইম, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, আর লাস্ট মানডে, অর্থাৎ এই টাইপের কিছু আইডেন্টিফায়ার থাকবে, যেগুলো দেখে চিনবে এটা হলো কিসের ঘটনা বর্ণনা করতেছে, এটা হলো অতীতের ঘটনা বর্ণনা করতেছে। এখন প্যাসেজে যদি বুঝতে পারো যে এটা অতীতের ঘটনা নিয়ে প্যাসেজটা, তাহলে নর্মালি যে যে জায়গায় ভার্বগুলো আছে ওগুলো যদি আর কি প্যাসিভ না হয়ে অ্যাক্টিভ হয়, কি ভার্ব হয়, ভার্বগুলো যদি অ্যাক্টিভে থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝবা যে ভার্বের কোন ফর্ম বসাইতে হবে, পাস্ট ফর্ম বসাইতে হবে, অর্থাৎ ভি2 বসাইতে হবে। সো এটার জন্য এক্সট্রা কোনো রুলস নাই। এখন আমি যদি ভি3 এরটা দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট। এটার হলো আমি আগে লিখে নিই, যেমন প্রথমটা হলো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এরপরে হবে হলো ভি3, এরপরে হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ভি3। আর আরেকটা অলরেডি আমি লিখছি, যেমন ভি1 লিখছিলাম যে এপাশে যদি দেখাই যে এখানে একটা ভি3 ছিল,
চাইলে তুমি এই নিয়মটা এখানেই পড়তে পারো অথবা এখানে এক্সট্রা করে আবার পড়তে পারো। আমি তোমাদের সুবিধার জন্য আবার লিখে দিলাম। সেটা কি, তোমরা এখন নিজেরাই বলতে পারো মডাল প্লাস বি প্লাস V3, অর্থাৎ আমরা তিনটা কেসে কী পাচ্ছি, V3 পাচ্ছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3, এম ইজ আর, ওয়াজ আর প্লাস V3, তারপর মডাল প্লাস বি প্লাস V3। দেখো আমরা আগে দেখছিলাম মডালেরটা কি হয়, এই মডালের বি প্লাস V3 হলো প্যাসিভ। তেমনি এম ইজ আর, ওয়াজ আর এটার পরেও যদি V3 হয়, এটা নর্মালি কোন ক্ষেত্রে হয় বলো তো? এটাও একই ঘটনা, এটাও হয় হলো প্যাসিভের ক্ষেত্রে। এটা হলো কি, প্যাসিভের ক্ষেত্রে। প্যাসিভ কোনটা আগেই বললাম যে ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে তাহলে সেটা হলো প্যাসিভ। আর এটা হলো যদি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে হচ্ছে নর্মালি কি হয়, ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা হলো অ্যাক্টিভের ক্ষেত্রে। যদি দেখো যে একটু মানে লেখার আগে, অ্যান্সারটা লেখার আগে একটু চিন্তা করবা যে প্রাকৃতিক যে ভার্বটা দেওয়া আছে ওই ভার্বের কাজটা কি সাবজেক্ট করতে পারতেছি কিনা। আর আমি যখন প্রবলেম সলভ করবো এগুলো নিয়ে ডিটেলসে তোমাকে আমি দেখাবো আসলে কীভাবে প্রবলেমটা বা কীভাবে কি চেঞ্জটা হচ্ছে আর কি, সলিউশনটা কীভাবে আমি লিখতেছি এটা তোমাদেরকে যদি আমি ভেঙে দেখাই তাহলে তখন খুব সহজে বুঝতে পারবা। তোমরা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আচ্ছা, তার মানে V3 কমপ্লিট করলাম। এরপরে হলো তোমার ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এটার এক নাম্বার রুলস কি, এক নাম্বার রুলস হচ্ছে প্রিপোজিশনগুলো যে আছে, প্রিপোজিশন এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। শুধু কি ব্যতীত বলো তো তোমরা, টু ব্যতীত। যেমন কমন যে প্রিপোজিশনগুলো আছে আমি একটু লিখে দেই, যেমন বাই, তারপরে হচ্ছে ফর, অফ, তারপরে উইদাউট, মানে এরকম যে আরও অন্যান্য প্রিপোজিশন আছে। প্রিপোজিশন থাকলে কি বসাই দিবা, ভার্বের সাথে আইএনজি বসাই দিবা। শুধু কি ব্যতীত বলো তো, শুধু হচ্ছে টু ব্যতীত। আচ্ছা, টু হইলে কয়টা কেস হয় বলো তো? টু হইলে দুই ধরনের ঘটনা হয়, হয় V1 হইতে পারে অথবা হলো ভার্বের সাথে আইএনজি হইতে পারে। আচ্ছা, তাহলে V1 কখন হয়? যখন হচ্ছে নর্মাল থাকে, ভার্ব থাকে, যেমন টু প্লাস সামথিং এরকম, টু এর আগে আর কোনো কিছু নাই। নাই বলতে যে স্পেশাল যে দুইটা আছে ওইটা না, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম না থেকে যদি জাস্ট টু থাকে, যে আই লাইক টু, আই ওয়ান্ট টু, এরকম যদি থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। আর ভার্বের সাথে আইএনজি কখন হয়? যদি দুইটা ভার্ব থাকে, স্পেসিফিক দুইটা ভার্ব বলছিলাম, উইথ এ ভিউ টু আর একটা কি, লুক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু আর একটা ছিল হলো লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রিপোজিশনেরটা কমপ্লিট হয়ে গেল। কি কি, সেটা হলো প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ব্যতিক্রম হলো টু। টু এর ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, একটা হলো যদি নর্মাল টু হয় তাহলে ভার্বের সাথে, ভার্বের বেস ফর্ম। আর যদি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এরকম হয় তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। একদম সিম্পল। এরপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর সাথে কি হইতে পারে এটা আমি নিচে, এগুলো প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এগুলো দ্বারা যদি চলমান কোনো ঘটনা বোঝায়, এগুলো কোন ক্ষেত্রে বসে, চলমান ঘটনা। যে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলতেছে, এখন পর্যন্ত চলতেছে বা অতীতে থেকে চলতে আছে, এরকম যে আমি এখন ক্রিকেট খেলতেছি, আমি এখন পড়ছি, যে চলমান যে ঘটনা, এরকম যদি চলমান ঘটনা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে দেখো এইটা, এই দুই নাম্বারটা আর এই যে এখানকার এই দুই নাম্বারে কিন্তু একটা মিল আছে। কি দেখো, এম ইজ আর, ওয়াজ ওয়ার পর ভার্বের V3 হইতে পারে, আবার আইএনজিও হইতে পারে। তাহলে একটু খেয়াল করবা, যদি দেখো চলমান ঘটনা বোঝাচ্ছে অর্থ দেখে তাহলে আইএনজি যুক্ত করে দেবে। আর যদি দেখো যে না এটা হলো প্যাসিভে আছে আর চলমান কোনো ঘটনা বোঝাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে তোমার V3 বসাইতে হবে। ওকে, তাহলে দুই নম্বরটা ক্লিয়ার। লাস্টে যেটা বলবো সেটা হলো তোমার যদি দেখো যে দুইটা ভার্ব পাশাপাশি আছে, যেমন একটা ভার্ব ডট ডট দিয়ে আর একটা ভার্ব, তাহলে এই ক্ষেত্রে পরের ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আই স্টার্ট, ধরো শূন্যস্থান দিয়ে দেওয়া আছে রিড, তাহলে এখানে আই স্টার্ট
রিডটা ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে এটা কি লিখবে, এটার অ্যান্সারটা কী হবে? দেখো স্টার্ট মানে কি শুরু করা, রিড মানে কি পড়া, তাহলে দুইটাই ভার্ব। এরকম দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে রিডিং। তাহলে বা দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে এখানে নিয়ম কয়টা, এখানে নিয়ম হচ্ছে তিনটা। একটা কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, টু ব্যতীত, টু হইলে বেস ফ্রম হতে পারে, এটা হলো নর্মাল টু। আর যদি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, সহজেই একটা নিয়ম। এরপর এম ইজ আর অজয়ের পর ভার্বের সাথে আইএনজি হয় যদি চলমান কোনো ঘটনা বোঝায়। আবার এখানে কি ছিল, এম ইজ আর অজয়ের পরে হচ্ছে ভার্বের সাথে কি হতে পারে, ভি3 হতে পারে যদি এটা প্যাসিভ ফর্মে থাকে। ওকে, এরপর হলো দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে হচ্ছে পরের ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। যেমন আই স্টার্ট রিড না হয় কি হলো, রিডিং, পরের ভার্বের সাথে আইএনজি হলো। তাহলে ভার্বের সাথে আইএনজি, এটার রুলস কয়টা পেলাম, এটার রুলস পেলাম হচ্ছে আমরা তিনটা। তারপরে হলো ভি3, এটার রুলস আমরা কয়টা পেলাম, এখানে রুলস পেলাম হচ্ছে তিনটা। আর ভি2 এর এটার আপাতত কোনো রুলস পড়তেছি না, এটার জাস্ট কী ছিল বলতো, এটার জাস্ট ছিল হচ্ছে আইডেন্টিফায়ার, যেমন ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট ডে, এরকম আইডেন্টিফায়ার থাকলে আমরা বুঝবো এটা দ্বারা কী বোঝাচ্ছে। এটা দ্বারা হচ্ছে অতীতের ঘটনা বর্ণনা করতেছে। এটা দ্বারা কিসের ঘটনা বর্ণনা করে, অতীতের ঘটনা বর্ণনা করে। তাহলে দেখো আমি যদি আর প্রথমটা যদি এখন দেখি, এখানে কয়টা রুলস ছিল, এখানে ছিল হচ্ছে তিনটা। তাহলে টোটাল রুলস কয়টা হইতেছে, তিনটা। আর এখানকার এই যে মডালের যেটা, এটা কিন্তু অলরেডি পরেও আছে, তার মানে এখানে ওইটা কিন্তু পরেরটার ক্ষেত্রে হিসাবটা বাদ যাবে। তাহলে এই তিনটা, এখানকার হচ্ছে কয়টা, এখানকার হচ্ছে দুইটা, কারণ এই রুলসটা অলরেডি একবার কাউন্ট করছি। তাহলে 3 2 5, এই যে 6 7 8টা। তাহলে নর্মালি 8টা রুলস যদি তুমি পড়ো তাহলে আশা করি মোটামুটি যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব তুমি সলভ করতে পারবা। আর যদি প্র্যাকটিস করো, মানে আমি যে নিয়মগুলো পড়াবো, পড়ানোর পরে আমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব, তখন যদি আমার ওই ভিডিওগুলো পাশাপাশি কন্টিনিউ করতে পারো তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বের বাসায় যে এক্সট্রা আবার খাতায় পড়া বা নিজের যে প্র্যাকটিস করা, এটাও করতে হবে না। তুমি জাস্ট এই ভিডিওটা ভালো করে দেখবা, রুলসগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা। এরপর আমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। ওই বোর্ড কোশ্চেন সলিউশনের ভিডিওগুলো জাস্ট শুয়ে শুয়ে দেখলা তুমি, দেখার পর তুমি পরীক্ষা দিতে যাও, একদম বিনা পরিশ্রমে তুমি 5-এর মধ্যে মিনিমাম তুমি 4 পাবা, মিনিমাম 4 পাবা। আর একেবারে যদি তোমার অবস্থা খারাপ হয় তাও তুমি 3 পাবা, কোনো পরিশ্রম ছাড়া। জাস্ট ভিডিওটা দেখবা আর তুমি হচ্ছে মার্ক পাবা ইনশাল্লাহ, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। এখন তোমাদের এই রুলসগুলো দিয়ে আমি একটা প্রবলেম সলভ করাবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা প্রবলেম, এই যে ঢাকা বোর্ড 2023-এর। এখন এইটা আমরা ওই রুলস 8টা রুলস দিয়ে আসলে সলভ করতে পারি কিনা একটু দেখি। যেমন প্রথমে কি বলছে, পুরো প্যাসেজটা যদি দেখি, স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবনের ঘটনা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, ধরো আমার কিছুই বুঝতে হবে না ফরটা কি, একটা প্রিপোজিশন। দেখো আমি এখানে বলছি যে ফরটা কি, এই ফরটা হলো একটা প্রিপোজিশন, এই ফরের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, প্রিপেয়ারের সাথে কি করবা, আইএনজি যুক্ত করে দেবা। তাহলে এর অ্যান্সারটা কী হবে, প্রিপেয়ারিং। ওকে, ধরো যারা একেবারে অর্থ বুঝো নাই, জাস্ট আইএনজি যুক্ত করে দিলে হাফ নাম্বার কমপ্লিট। এরপরে হচ্ছে কি বলছে, ইট ইজ ড্যাশ কল দ্য সিড টাইম অফ লাইফ। দেখো ইজের পর দুই ধরনের ঘটনা পড়তে পারে, এম ইজ আর অজয়ের। এগুলোর পরে যে আমি যদি এখানে দেখাই, দেখো দুইটা ছিল, যে এম ইজ আর অজয়ের পরে দুইটা ঘটনা ঘটতে পারে। আমি এটা যদি একটু মার্ক করে দেই, এই যে এটা, এই 2 নাম্বারটা আর এখানকার এই 2 নাম্বারটা, দেখো এই দুইটার ক্ষেত্রে হয় একবার ভি3 হবে অথবা আইএনজি হবে। তাহলে যে কোনো একটা হবে, কোনটা হবে, যদি হচ্ছে চলমান কোনো ঘটনা বোঝায় তাহলে আইএনজি হবে। আর যদি প্যাসিভ ফর্মে থাকে, অর্থাৎ ভার্বের কাজটা সাবজেক্ট করতে না পারে, তাহলে ভি3 হবে। তাহলে আমরা দেখি এখানে কি হচ্ছে, ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ, অর্থাৎ জীবনের যে বীজ বপনের যে সময়, স্টুডেন্ট লাইফটা কি সেটাই বলা হয়। তাহলে এখানে ভার্ব কোন, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হলো ইট, আর কল মানে হলো ডাকা। তাহলে এটাকে ডাকা হয়, তাহলে ডাকার কাজটা কি ইট করতে পারে না, এই ডাকার কাজটা কে করে, ডাকার কাজটা হলো অন্য কেউ করে। যে স্টুডেন্ট লাইফকে যে বীজ বপনের সময় বলা হয়, এটা কি ইট ডাকে নাকি অন্য কেউ ডাকে, অন্য কেউ ডাকে। আর আমি যে এখানে বলছিলাম যে প্যাসিভের যে সাবজেক্টটা সেটা নর্মালি কি হয়, ইট হয় অথবা অপ্রাণীবাচক বা বস্তুবাচক যে সাবজেক্ট এগুলো হয়। তাহলে এটা চলমান কোনো ঘটনা বোঝানো হচ্ছে না, এটা কিসে আছে বলো তো, প্যাসিভে আছে। তাহলে প্যাসিভে থাকলে এম ইজ আর অজয়ের পরে ভার্বের কি হয়, ভি3 হয়। তাহলে কল থেকে কি হবে,
কল্ড। তাহলে বি নাম্বারের হচ্ছে এটাই সলিউশন কল্ড। আশা করছি এটা বুঝতে পেরেছো। দেখো এখন হচ্ছে সি নাম্বার। সি নাম্বারে হচ্ছে কি দেওয়া আছে এখানে, দেখো মাস্ট নট দেওয়া আছে, অর্থাৎ মাস্ট দেওয়া আছে। তাহলে মাস্ট দেওয়া থাকলে কি হয়, দেখো এটা যদি আমি আগের স্লাইডগুলোতে দেখাই, এখানে আমি এটা লিখি নাই, এটা এখন লিখে দিচ্ছি। দেখো মাস্টের পরেও ভি অন হবে, এটা একটু আলাদা করে আমি এখানে লিখে রাখলাম। অর্থাৎ তুমি মডাল ভার্বগুলোর পাশে মাস্টটাও লিখে রাখো, কারণ মাস্টার পরেও কি হয়, ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। তাইলে হচ্ছে এখানে মাস্টের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে ওএসটা কি ফর্ম বলো তো, ওএসটা হলো ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আর কোনো পরিবর্তন হবে, জাস্ট ওএসটা আছে, ওএসটি হবে। এরপর যদি আমরা করি ডি নাম্বারটা, দেখো ডি নাম্বারের ব্র্যাকেটে কি দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে বি ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আমি একদম শুরুতে বলছিলাম, দেখো এই যে এখানে একটা ভার্ব সম্পর্কে বি ভার্ব, তাহলে এটা কিন্তু আলোচনা করি নাই। তাহলে এখানে আমরা বলে দিই বি ভার্বগুলো কী কী, সেটা হলো অ্যাম, তারপরে ইজ, আর, এরপরে অজ অথবা ওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এর মধ্যে এই প্রথম যে তিনটা বলছে এগুলো হচ্ছে কি, প্রেজেন্টের ঘটনা বোঝায়, প্রেজেন্ট। আর এই লাস্টের দুটো হলো কিসের ঘটনা বোঝায়, পাস্ট। এখন এই তিনটার মধ্যে এই দুইটা, এই যে এম এবং ইজ, এটা হলো সিঙ্গুলার, আর হচ্ছে কি প্লুরাল। আর এখানকার ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, আর ওয়ার হচ্ছে প্লুরাল। একটু কাইন্ডলি মনে রাখবা যে এম ইজ আর হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্টের ক্ষেত্রে। এর মধ্যে এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তাহলে এখন আমরা প্রবলেমে চলে যাই। দেখো প্রবলেমে কি আছে, দেখো দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস। তাহলে এই যে অফ যুক্ত যদি সাবজেক্ট হয়, তাহলে আমাদেরকে আগের যে অংশ আছে অফের, এই আগের অংশটা দেখে বুঝতে হবে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এখানে আগের অংশ কি আছে, দ্য মেইন পারসুট, মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার, কারণ এখানে উদ্দেশ্য কয়টা, উদ্দেশ্য হচ্ছে একটা, মেইন বা প্রধান। তাহলে আমাদের এখানকার যে বি ভার্ব, এটা কি হবে, এটা হবে অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি হবে, সিঙ্গুলার। এখানে প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে পুরো প্যাসেজটা কিসের উপর আছে বলো তো, প্রেজেন্টের উপর আছে। যেখানে ইজ আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা বর্তমানের ঘটনা, প্রেজেন্টের ঘটনা। তাহলে সিঙ্গুলারের হচ্ছে অপশন ছিল কয়টা, সিঙ্গুলার অপশন না লিখে আমি হচ্ছে আগে ইসেরটা লিখি, বর্তমানেরটা লিখি। দেখো বর্তমানে তিনটা ছিল, এম, ইজ, আর হলো আর। এর মধ্যে এই দুইটা ছিল হলো সিঙ্গুলার, এই দুইটা কী ছিল, এই দুইটা সিঙ্গুলার। এখন তাইলে এখানে এম বসবে নাকি ইজ বসবে, এম নর্মালি আয়ের সাথে বসে, মানে আয় ছাড়া কখনো তুমি এম পাবা না। তাহলে এমটা হলো কাটা, তাহলে বাকি থাকলো কি ইজ। তাহলে এখানে কি বসবে, এখানে এর অ্যান্সারটা হবে হলো ইজ। আশা করছি ডি নাম্বারটা বোঝাতে পেরেছি। এরপর পরেরটা যদি দেখি, পরেরটা হলো ই নাম্বারটা। দেখো ফর দেওয়া আছে, ফরের পরে আমি বলছি প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। দেখো এই যে নিয়মে দেখো, এই যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এই যে ফর আছে, ফরের পরে কি হয়, আইএনজি। তাহলে এখানে লাই থেকে কি হবে, লাইং। মানে লাইয়ের সাথে যখন আইএনজি যুক্ত করে দাও, তাহলে এখানকার কিন্তু শব্দটা একটু চেঞ্জ হয়, এই বানানটা একটু খেয়াল রাখতে হবে, এ লয় চলে আসে, আইএনজি হয়। ওকে, এরপর দেখো এফ নাম্বারটা, শুড আছে, অর্থাৎ মডেল আছে। মডেলের পরে ঘটনা কয়টা ঘটতে পারে, দুইটা, হয় ভি ওয়ান অথবা বি প্লাস ভি থ্রি। তাহলে এখন দেখো অর্থটা দেখে, অ্যাক্টিভ না প্যাসিভ, দে শুড অলসো পার্টিসিপেট, মানে তারা কি করে, পার্টিসিপেট বা অংশগ্রহণ করে। তারা বলতে কাদের বুঝাইছে, ছাত্রদের বুঝাইছে। তাহলে পার্টিসিপেট করার কাজটা কারা করে, তারাই করে, অর্থাৎ ছাত্ররাই করে, অর্থাৎ এটা অ্যাক্টিভে আছে, অর্থাৎ অংশগ্রহণ করার কাজটা ছাত্ররা করতে পারে। সো এটা একটা অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভে আছে। তাহলে এখানে পার্টিসিপেট যা আছে তাই হবে, অর্থাৎ এটার অ্যান্সার যা আছে তাই পার্টিসিপেটই হবে, এটার চেঞ্জ হবে না। এরপর দেখো বাই আছে, বলছি যে প্রিপোজিশন বা ভার্বের সাথে আইএনজি হয়, অর্থ বুঝতে হবে না, বাই থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে, রিডিং। এরপরে এটা যদি আমি একটু পড়ি অর্থটা, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, মানে সংবাদপত্র পড়ার মাধ্যমে দে উইল নো, তারা জানতে পারবে, হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে সংবাদপত্র জানার মাধ্যমে কী হবে, তারা জানতে পারবে যে পৃথিবীতে কি ঘটছে। তাহলে এটা একটা চলমান ঘটনা। তাহলে চলমান ঘটনার ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে হচ্ছে আইএনজি হয়, আর তার আগে আমিজার অজয়ের যে কোনো একটা বসে। তাহলে এখানে কোনটা বসবে, এম তো বসবে না, এম বসে হচ্ছে আয়ের সাথে। তাহলে হটের সাথে কি ঘটতে পারে,
হটের সাথে হচ্ছে ইজ বসতে পারে, আর বসতে পারে, অজয়ের বসতে পারবে না, কারণ এটা হলো অতীতের ঘটনা বর্ণনা করতেছেন, এটা হলো বর্তমানের প্যাসেজ, প্রেজেন্টের প্যাসেজ। তাহলে আমাদের অপশন আছে ইজ অথবা আর। তাহলে কোনটা বসবে, ইজ নাকি আর? তাহলে আমি একটু দেখি যে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানতে পারবে পৃথিবীতে কি ঘটছে। তাহলে এখানে হোয়াট আর হবে না, হোয়াট কি হবে, হোয়াট ইজ হবে, কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং, HAPPENING। কেউ যদি আরও দেয় তাও প্রবলেম নাই, বাট পৃথিবীতে কি ঘটছে, হোয়াট আর হ্যাপেনিং, এটাও হয় হোয়াট ইজ হ্যাপেনিং, তবে আরটা দেওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তবে ইন জেনারেল হোয়াটের পরে হচ্ছে ইজ হয়, সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে আই নাম্বার, আই নাম্বারে কি বলছে, হোয়েন দ্য কান্ট্রি, ব্র্যাকেটে দেওয়া আছে ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি বলতে কি বোঝাইছে, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এখানে যেহেতু কোনো হিন্টস দেওয়া নাই, মডেল দেওয়া নাই, মিজার কিছুই দেওয়া নাই, ডিরেক্ট ফেস দেওয়া আছে, তাহলে এখন বুঝতে হবে এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। দেখো এই ফেস বা সম্মুখীন হওয়ার কাজটা, এই ন্যাচারাল যে ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ দ্বারা যে সমস্যার সম্মুখীন যেটা হয়, এটা কি দেশ হয় নাকি দেশের মানুষজন হয়? অবশ্যই দেশের মানুষজন হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগটা কি করে, ফেস করে। অর্থাৎ কান্ট্রি, এটা কি কোনো প্রাণীবাচক, এখানে কোনো প্রাণ আছে না। আমি বলছিলাম নর্মালি যদি অপ্রাণীবাচক বা বস্তুবাচক কোনো কিছু হয় সেটা হলো কি হয়, প্যাসিভ হয়। এই সাবজেক্টটা যদি অপ্রাণীবাচক বা বস্তুবাচক হয়, দেখো কান্ট্রি এটা তো কোনো প্রাণী না, এটা বলতে পারি যে অবস্তুবাচক বা হচ্ছে জড়বস্তু, এরকম কিছু একটা বলতে পারি। তাহলে এটা কিসে আছে, এটা আছে হলো প্যাসিভে। প্যাসিভে থাকলে কি হয়, প্যাসিভে থাকলে এম ইজ আর অজয়ের পর ভার্বের কি ফর্ম হয়, V3 হয়। তাহলে এখানে এম ইজ আর, এম তো হবে না, এম হয় হচ্ছে আয়ের সাথে। তাহলে আমাদের অপশন আছে দুইটা, ইজ অথবা আর, কিন্তু কান্ট্রি তো নির্দিষ্ট করে বলা আছে, দ্য কান্ট্রি, একটা কান্ট্রিকেই বুঝাইছে, তার মানে আরও হবে না। তাহলে এটা কি হবে, ইজ। আর ইজের পরে ভার্বের কি ফর্ম হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, যেহেতু প্যাসিভে আছে। তাহলে ইজ ফেস্ট। ওকে, তার মানে আমাদের আই নাম্বারটা কমপ্লিট। দে শুড কাম ফরওয়ার্ড, তারা এগিয়ে আসে, কারা এগিয়ে আসে, ছাত্ররা। তাহলে এগিয়ে আসার কাজটা কারা করে, ছাত্ররাই করে, তার মানে এই অংশটুকু আবার অ্যাক্টিভে আছে। তাহলে শুডের পর মডেলের পর ভার্বের কি ফর্ম হয়, বেস ফর্মই হয়, তাই এটা কী হবে, কামই হবে, এটা কোনো চেঞ্জ হবে না। এরপর বলা আছে ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, দেখো যে লুক ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, তার মানে এটা আমাদের ওই প্রিপোজিশন ওইখানে লিখছিলাম যে টু এর যে নিয়মটা ছিল, উইথ এ ভিউ টু। তাহলে এখানে কি আছে, দেখো যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে কি হয়, আইনজি যুক্ত হয়। তবে এটা আর বুঝতে হবে না অর্থটা কি আছে, জাস্ট উইথ এ ভিউ টু দেখলে ভার্বের সাথে আইনজি। তাহলে এটা রিমুভিং, আচ্ছা বানানটা REMOVING, এই যে ইটা উঠে গিয়ে আইনজি হবে। আচ্ছা, তার মানে কে নাম্বারটা আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি আমি এটা দেখি, আই নাম্বারটা দেখি, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, দেখো এটা হলো অর্থটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। যে পুরো প্যাসেজটা যদি দেখি, যে তারা হচ্ছে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন হচ্ছে জনগণের পাশে দাঁড়ায়। ইভেন ইন নর্মালটাই, সাধারণ সময়ে ঝালি যে প্রাকৃতিক দুর্যোগ হলে যে ছাত্ররা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, ব্যাপারটা এরকম না। যে যদি হচ্ছে স্বাভাবিক সময়ে ছাত্রদের কি করা উচিত, যে সামাজিক যে কাজকর্ম আছে এগুলোর সাথে নিজেকে যুক্ত করা উচিত। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা তাদের করা উচিত, এর জন্য তুমি এখানে একটা কি দিতে পারো, উচিতের ইংলিশটা কি, এটা হলো শুড। এখানে একটা মডেল দিতে পারো, মডেলের পরে ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের হচ্ছে বেস ফর্ম হবে। যেহেতু এটা হলো কোন ইসে আছে বলো তো, অ্যাক্টিভেই আছে, তাহলে এখানে তুমি দিতে পারো শুড, অথবা তুমি এখানে মাস্টও দিতে পারো, সমস্যা নাই। দে শুড বা দে মাস্ট, তারপরে ভার্বের যে ফর্ম আছে সেটা এঙ্গেজ, GAG এঙ্গেজ। আশা করছি এটা ক্লিয়ার। এরপরটা যদি দেখি এম নাম্বারটা, দেখো উইদাউট, উইদাউট থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এটা আর আমাদের চিন্তাই করতে হবে না, যে এখানে আমি লিখে দিয়েছিলাম যে উইদাউট থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি। তাহলে এখানে ওয়ার্ক আছে, কি হবে, তাহলে ওয়ার্ক থেকে ওয়ার্কিং। ওকে, এরপরে দেখো টু আছে, টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ SUCCEED, তো যা আছে তাই হবে। দেখো মোটামুটি আমি যদি বলি একটা বা দুইটা ছাড়া, যে তাছাড়া সবগুলোতেই খুব ইজিলি বোঝা যাচ্ছিল যে অ্যান্সারটা কী হবে। যেমন এই আমি যদি প্রত্যেকটা একটু আলাদা করে দেখি, যেমন ফরের ক্ষেত্রে ফর থাকলে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রিপোজিশন ওর ভার্বের সাথে আইএনজি। এটা হলো এম ইজ আর এর পরে যদি প্যাসিভ হয় ভার্বের V3, ইজিলি বোঝা যাচ্ছে।
যে মাস্টের পর ভার্বের বেস ফর্ম ইজিলি বোঝা যাচ্ছে। এখানে কি আছে, এখানে বি ভার্বেরটা এটাও খুবই সহজ ছিল। এখানে ফরের পরে ভার্বের সাথে আইএনজি, বায়ের পরে ভার্বের সাথে আইএনজি। দেখো এটা খুবই সিম্পল। তুমি যদি ওই 8টা বা 9টা যে কয়টা রুল আছে ওগুলো যদি তুমি একটু দেখো, মাথায় রাখো, তাহলে তোমার রাইট ফর্ম আর ভার্বের যে কোনো সমস্যায় তুমি খুব সহজে কী করতে পারবা, সলভ করতে পারবা। খালি আমি এরপরে হচ্ছে ভাবতেছি যে কি করব, যে বোর্ড কোশ্চেনের যে প্রবলেমগুলো আছে এগুলো পর্যায়ক্রমে সলভ করব। তোমরা এই ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো, জাস্ট তুমি প্র্যাকটিস করতে হবে এটা আমি বলতেছি না, খালি দেখবা আর হচ্ছে তুমি এটা পরীক্ষায় যাবা, গিয়ে জাস্ট হচ্ছে তুমি কি করবা, যদি মনে রাখতে পারো 5-এ 5 পাবা আশা করি। আর যদি খুব মনে না থাকে, যার একদমই ধরো মনেই থাকে না, তারও অ্যাটলিস্ট 3 বা 4 পাবা। সো পরের যে ভিডিওগুলো আছে এগুলো দেখার অবশ্যই কি থাকবে, তোমাদের কাছে অনুরোধ থাকবে ওগুলো দেখলে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব নেওয়ার কোনোই প্রবলেম থাকবে না। সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, যারা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পেরেছো তাদের জন্য শুভকামনা, তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবা। বাকি সবার জন্য শুভকামনা থাকলো। যাই হোক, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।